2. Now I am seeing about 61 participants. We should wait 5 minutes more. Students আছে জয়েন করেছে, বাকিরা কোথায়? দেখো তো তোমাদের স্ক্রিন শেয়ারিং হচ্ছে কিনা? জি স্যার। জি স্যার হচ্ছে। আচ্ছা হচ্ছে। তো এখন আমাদের যারা আসছো তারা সবাই আইডি দিয়ে ঢুকো, আমি এটা অ্যাটেন্ডেন্স রাখবো, কারণ এখনো অনেকেই জয়েন করে নাই। অপূর্ব, অপূর্ব আনমিউট করো। জি স্যার। আমাদের আর স্টুডেন্ট কোথায় স্যার? আর অন্যান্য স্টুডেন্টসরা কোথায়? মাত্র তো 82 দেখতেছি। স্যার আগে তো দুইটা ক্লাস হলো, হয়তো ফ্রেশ হইতে গেছে বা নেটে ঢুকতে সমস্যা হচ্ছে এরকম। হ্যাঁ, ফ্রেশ তো এত টায়ার্ড হলে হবে? অনলাইনে ক্লাস, তারপরে যাই হোক বলা হয়েছে সবাই জয়েন করতেছে। জয়েন করতে, তাড়াতাড়ি জয়েন করতে বলো। আমি কিন্তু এই যারা রোল নাম্বার দিয়েই করছো, আমি স্ন্যাপশট নিয়ে এটা অ্যাটেন্ডেন্স রাখবো, ঠিক আছে? অ্যাটেন্ডেন্স রাখবো এবং মাঝে মাঝে তোমাদের আইডি ধরে জিজ্ঞেস করবো, যদি রেসপন্স না করো তাহলে অ্যাবসেন্ট হয়ে যাবে। আর কতক্ষণ ওয়েট করবো আমরা? বলো। প্রায় 100 জন হয়ে গেছে স্যার, আপনি শুরু করতে পারেন। আচ্ছা ঠিক আছে, আমরা লেটস স্টার্ট। হ্যাঁ, আমরা শুরু করি। আমাদের এই সাবজেক্টের নাম আমরা জানি কি? জেনেটিক ডাইভার্সিটি অ্যান্ড ব্রিডিং প্র্যাকটিসেস, তাই না? আচ্ছা, এটা হচ্ছে 3 ক্লাস এবং এটা আইডি হচ্ছে কত? 321। তো এখানে আমাদের রুহুল আমিন স্যার হয়তো ক্লাস নিয়েছেন, আর আমি ক্লাস শুরু করতেছি আজকের থেকে। আমার চ্যাপ্টারটা হবে যে বায়োডাইভার্সিটি নিয়ে। বায়োডাইভার্সিটি বলতে আমরা কি বুঝি? বায়োডাইভার্সিটি এবং ভেরিয়েশন দুটার মধ্যে পার্থক্য বুঝি, কি বোঝা? পার্থক্য কি? আচ্ছা, কে বলবা বায়োডাইভার্সিটি কি এবং বায়োডাইভার্সিটি বড় নাকি ভেরিয়েশন বড়? কোনটা? স্যার বায়োডাইভার্সিটি বড়। স্যার বায়োডাইভার্সিটিটা বড়। বড় মানে বড় আসপেক্টে। হ্যাঁ, বড় মানে বড় আসপেক্ট। হ্যাঁ, বড় আসপেক্টে। যেটা হচ্ছে যে ভেরিয়েশন বলতে কি বুঝি? একটা নির্দিষ্ট পপুলেশনে আমরা যে ভেরিয়েশনটা দেখতে পাই, ভিন্ন ভিন্নতা যে দেখা যায়, সেটা ভিন্ন ভিন্ন দেখা যায়। তাহলে একটা পপুলেশনটা কি সেম স্পিসিস না ডিফারেন্ট স্পিসিস? সেম স্পিসিস। স্যার সেম স্পিসিস। হ্যাঁ, এই কথাটা বলতে হবে। হ্যাঁ, একটা পপুলেশন বলতে অবশ্য স্পিসিস এবং ক্যাটেলের মধ্যে যে ভেরিয়েশনটা, সেটা একটা পপুলেশন থাকে, সেটা যেখানে সবকিছু ডিপেন্ড করবে, সবকিছু ইনক্লুডেড থাকবে। হ্যাঁ, আচ্ছা। তো এখানে তোমার আমি একটু সময় নিচ্ছি যে আমার একটা ফোন কল আসছে, একটু জরুরি। তোমরা
হ্যাঁ কি বলো তোমার কয় বান্ডিল আছে 7টা ইয়ে যে বললো যে কালকে নাকি বললো 3 বান্ডিল আছে তারপর তো এরপর কলাম করতে একটা তো বলে দিবে হ্যাঁ অলমোস্ট সেম শোনো ওই নট এক এর কত বলছে এক এক নাম আমরা ये तो कत বলে আচ্ছা যাতে কি করে হতে 5 বান্ডিল না 5 বান্ডিল আছে কিন্তু সিমেন্ট লাগে না 12 বছর সেকশন লাগে না আচ্ছা তো 12 বছর সিমেন্ট করা আছে আর 5 বান্ডিল হবে 5 বান্ডিল আর 12 বছর সিমেন্ট আচ্ছা সরি হ্যাঁ তাহলে আমরা বলতেছিলাম কি যে ভেরিয়েশন শোনা যায় জি স্যার হ্যাঁ ভেরিয়েশন হচ্ছে যে একটা নির্দিষ্ট স্পিসিসের মধ্যে ইন্ডিভিজুয়াল টু ইন্ডিভিজুয়াল যে পার্থক্য সেটাকে আমরা বলি ভেরিয়েশন আর হচ্ছে বায়োডাইভার্সিটি বায়ো মানে কি লাইফ হ্যাঁ জীবন এই জীবনের যত ধরনের বৈচিত্র্যতা আছে এইখানে হতে পারে সেম স্পিসিস হতে পারে ডিফারেন্ট স্পিসিস হতে পারে ডিফারেন্ট আঙ্গিকে ডিফারেন্ট রিজিয়ন যত কিছু আছে সবকিছু মিলে যে বায়োডাইভার্সিটি এটা বিশাল টার্ম তাহলে বায়োডাইভার্সিটি ইজ দ্য ভেরিয়েশন অফ লাইফ ফর্মস দ্যাট মিনস যে জীবনের যত ধরনের ফর্ম আছে সেগুলোর যে পার্থক্য সেগুলো মিলেই হচ্ছে উইদিন এ গিভেন ইকোসিস্টেম নাও কাম টু দ্য পয়েন্ট ইকোসিস্টেম হোয়াট ডু ইউ মিন বাই ইকোসিস্টেম স্যার যেই পরিবেশে অ্যানিমেল গুলো থাকে বা আমরা থাকে। থাকি সেটাই আচ্ছা এখানে কি কোনো লাইফ ছাড়া নন লিভিং নন লিভিং অ্যাসপেক্ট থাকতে পারে কিনা ইকোসিস্টেম পারে স্যার পারে শিওর শিওর জি কিনা স্যার জি স্যার স্যার জি জি স্যার স্যার থাকে হ্যাঁ অর্থাৎ আমি এখানে যে তোমাদের সাথে কথা বলছি আমি যে রুমটাতে বসে যে চেয়ারে বসে কথা বলছি এটাও কিন্তু একটা সিস্টেম ইকোসিস্টেম এখানে যে লাইট আছে ইনসাফিসিয়েন্ট লাইট আবার লাইট আমাকে হয়তো ভালো দেখা যাচ্ছে না সেটা হচ্ছে লাইট ইয়ার তারপর হচ্ছে টেবিল চেয়ার যত কিছু আছে যার সাথে আমি ইন্টারঅ্যাক্ট করতেছি তোমাদের সাথে কথা বলছি আমি কম্পিউটারের সাথে কথা বলছি কম্পিউটার ইউজ করতেছি এগুলো সবকিছু মিলে হচ্ছে একটা ইকোসিস্টেম ক্লিয়ার জি তাহলে বায়োডাইভার্সিটি ইজ দ্য ভেরিয়েশন অফ লাইফ ফর্মস উইদিন এ গিভেন ইকোসিস্টেম অর অন দ্য এন্টায়ার আর্থ পৃথিবীর সব কিছু মিলেই হচ্ছে মানে বায়োডাইভার্সিটি দ্য বায়োডাইভার্সিটি ফাউন্ড অন আর্থ কনসিস্টস অফ মেনি মিলিয়ন্স অফ ডিস্টিংক্ট বায়োলজিক্যাল স্পিসিস অর্থাৎ বায়োলজিক্যাল স্পিসিস যত ধরনের আছে মেনি মিলিয়ন্স হ্যাঁ পোকামাকড় থেকে শুরু করে হ্যাঁ একদম লার্জ অ্যানিমেল যত কিছু আছে সব কিছু মিলে আচ্ছা ভাইরাস ব্যাকটেরিয়া সব তাহলে বায়োডাইভার্সিটি ইজ নট ডিস্ট্রিবিউটেড ইভেনলি অন আর্থ সব জায়গাতে একরকম না বাট ইজ কনসিস্টেন্টলি রিচার বা রিচ ইন দ্য স্পেসিফিক লোকালাইজড রিজিয়ন হ্যাঁ তাহলে বায়োডাইভার্সিটি যদি এক জায়গায় সব জায়গাতে একরকম না থাকে তাহলে কোন জায়গাতে বায়োডাইভার্সিটিটা বেশি ডাইভার্সিটিটা বেশি এটা কি মানে টেম্পারেট রিজিয়ন আর হচ্ছে ট্রপিক্যাল রিজিয়ন কোন রিজিয়নে বেশি হতে পারে তোমাদের কি ধারণা শাহানুর বলতে পারবা স্যার হুম স্যার ট্রপিক্যাল রিজনে ট্রপিক্যাল মানে কি শীত না গ্রীষ্ম স্যার শীত স্যার গ্রীষ্ম প্রধান গ্রীষ্ম প্রধান স্যার প্রথমটা উত্তরটা সঠিক
তারপর আবার পরে ভুল বললাম, তাহলে কি না হবে? স্যার, মানে হ্যাঁ, মিস করে তাহলে ফেলেছি। গ্রীষ্ম প্রধান দেশে বেশি, কারণ কি? স্যার এখানে আমাদের আবহাওয়াটা সেটাকে সাপোর্ট করতেছে। সাপোর্ট করতেছে। ধরো আমাদের এখানে এই মশা, পোকা মাকড় অহরহ, হ্যাঁ, শীত প্রধান দেশে তো পাওয়া যায় না, কারণ একটা শীত যখন আসে, যখন প্রচন্ড উইন্টার আসে, তখন কিন্তু এগুলো সব বিলুপ্ত হয়ে যায়। এগুলো কিন্তু আছে আমাদের যে আর্দ্রতা, হিউমিডি, শুধু টেম্পারেচার না, মানে টেম্পারেচার না, হাই হিউমিডিটির কারণেও অনেক ধরনের ভেরিয়েশন, বৈচিত্র্য দেখা যায়। হ্যাঁ, এই জন্য ইন আদার ওয়ার্ডস বায়োডাইভার্সিটি or biodiversity মানে কি diversity in life refers to the variety of life on earth. It includes diversity of species and individual. Species এর মধ্যে হতে পারে, individual এর মধ্যে হতে পারে, and the ecological processes, হ্যাঁ, that support them, তাদেরকে সাপোর্ট করে সবকিছু মিলে। Natural diversity in ecosystems provides essential economic benefits. ডাইভার্সিটি বেশি হলে বেনিফিট বেশি, নাকি ডাইভার্সিটি কম হলে বেনিফিট বেশি? বেশি হলে বেনিফিট কারণ বেশি। কি? কারণ তখন স্যার আমরা ভেরিয়েশন পাবো এবং ডেভেলপমেন্ট করার সুযোগ থাকবে। সেটা আছে, ডেভেলপমেন্ট করার সুযোগ আছে। তারপর সবচেয়ে বড় কথা, ধরো আমার যদি বিভিন্ন ধরনের রাইস থাকে, হ্যাঁ, তাহলে ডাইভার্সিটি কম না বেশি হলো? বেশি হলো। বেশি হলো। তো কোনো কারণে একটা বন্যা হলো, অথবা লবণাক্ত, অথবা খরা হলো, কোনো একটা জি স্পিসিস স্যার। দেখবা যে বিলুপ্ত হয়ে যাবে, তখন অন্য স্পিসিস দিয়ে, মানে এটা অন্য ভ্যারাইটি সাস্টেইন দিয়ে, করা যাবে অন্য ওই সময়। ভ্যারাইটিতে সেটাকে রিপ্লেস করা যেতে পারে। জি স্যার। হ্যাঁ, রিপ্লেস করা যেতে পারে। এক সময় দেখা গেল, ধরো ব্ল্যাক বেঙ্গল গোট আছে, যমুনাপাড়ি গোট আছে, কোনো কারণে ধরো যমুনাপাড়ি গোট একদম একটা এমন ডিজিজ আসলো যে সেখানে ওই ছাগলগুলো বেশি এফেক্টেড হয়ে মারা গেল, তখন কি ব্ল্যাক বেঙ্গল দিয়ে আমরা এটা দেবো? আর যদি এক ধরনের থাকে, তাহলে ডিজাস্টার হলে একেবারে সব শেষ হয়ে যাবে। এই জন্য হ্যাঁ, এগুলো হচ্ছে ন্যাচারাল ডাইভার্সিটি ইন ইকোসিস্টেম প্রোভাইডস এসেনশিয়াল ইকোনমিক বেনিফিটস এন্ড সার্ভিসেস টু হিউম্যান সোসাইটি such as food, cloth, shelter, fuel ইত্যাদি। হ্যাঁ, as well as ecological, recreational, cultural and aesthetic values. Aesthetic values, একটা উদাহরণ দাও যে aesthetic value দিয়ে একটা স্পিসিস বলো যেটা শুধু aesthetic কাজে ইউজ হয়, বলতে পারবা? অ্যাস্থেটিক, অ্যাস্থেটিক মানে কি? সৌন্দর্য। কোন কোন স্পিসিস দেখবা যে তোমার মনে করো যে কোন মানুষের খাওয়া দাওয়া বা অন্য কোনো ফুডের জন্য ইউজ হয় না, কিন্তু জাস্ট রিক্রিয়েশনের জন্য। হ্যাঁ, ধরো হাতি, হর্স। হ্যাঁ, হাতি, তারপরে চিড়িয়াখানা হরিণ, এগুলো কি অ্যাস্থেটিক ভ্যালু আছে এদের। and thus plays an important role in sustainable development. Biodiversity is under threat in many areas of the world. অনেক এলাকাতে বায়োডাইভার্সিটি কিছু কিছু মানে বায়োডাইভার্সিটি থ্রেট অবস্থা আছে। হ্যাঁ, সেগুলো আমরা পরবর্তীতে বলবো। হ্যাঁ, বাংলাদেশে কি কিরকম থ্রেট আছে, কিছু কোনো বায়োডাইভার্সিটি কমে যাচ্ছে বা কোথাও বায়োডাইভার্সিটি কমতেছে, মানে ডাইভার্সিটি একদিকে বাড়বে একদিকে কমবে, এটি নিয়ম। হ্যাঁ, বায়োডাইভার্সিটি আমরা পরবর্তীতে একটা আলোচনা করবো, যেমন ধরো এন্ডেঞ্জার্ড স্পিসিস আছে, তারপর হচ্ছে যে এগুলোর মধ্যে কি উদাহরণ আছে, তারপর হচ্ছে কি যে ব্রিড অ্যাট রিস্ক, এই টার্মগুলো আমরা একটু পরে আসতেছি। তারপর বায়োডাইভার্সিটি ইজ নট অ্যাজ রিচ এভরিওয়্যার অন দ্য প্ল্যানেট, এই গ্রহেতে সবকিছু সমানভাবে নাই। রিজিয়ন সাচ এস ট্রপিক্স and subtropics are considerably much richer in biodiversity than regions in temperate climates. In addition, in temperate climates, a lot of countries are located which are already vastly urbanized, অর্থাৎ শহর কেন্দ্রিক হয়ে যাওয়াতে বায়োডাইভার্সিটি কমতেছে, and requires great amounts of space for the growing of crops, খাদ্যশস্যের জন্য। আচ্ছা, তারপর now come to the point, ecosystem. An ecosystem consists of all the organisms living in a particular area, as well as all the non-living physical components of the environment with which the organisms interact. অর্থাৎ আমি এখানে এই এনভায়রনমেন্টের যে সমস্ত এনভায়রনমেন্টের এলিমেন্টস গুলো ইউজ করে বা যাদের সাথে ইন্টারঅ্যাক্ট করে তোমাদের সাথে কথা বলছি, এই সব কিছু মিলে হচ্ছে ইকোসিস্টেম, such as air, soil, water, sunlight, etc.
It is all the organisms in a given area along with the non-living. Non-living মানে abiotic. Biotic মানে living আর abiotic হচ্ছে non-living factors with which they interact. যেটার সাথে তারা interact করে। Why is biodiversity important? Biodiversity টা কেন important? At least 40% of the world economy, পৃথিবীতে মানে আমাদের যে ওয়ার্ল্ডের যে ইকোনমিটা আছে সেটার কমপক্ষে 40% and 80% of the needs to the poor, গরিব মানুষের জন্য 80% গরিব মানুষের জন্য আর derived from biological resources, biological resource থেকে বেঁচে আছে। In addition, the richer the diversity of life, the greater the opportunity for economic development, medical discoveries, and adaptive responses to the climatic change, the climate change. The greater levels of biodiversity can, as an insurance against future need, মানে কি ফিউচার নিডের জন্য ইন্স্যুরেন্স। তোমার যত ডাইভার্সিফাইড প্রোডাক্ট থাকবে তোমার ভবিষ্যতের জন্য তুমি তোমার নিডের জন্য তুমি তো সঙ্গে সঙ্গে সেটাকে বিক্রি করে হোক যেভাবে হোক তুমি আর্ন করতে পারবে। এই জন্য এটাকে বলা হয় ইন্স্যুরেন্স অফ ফিউচার নিডস। কন্ট্রিবিউট টু ইমপ্রুভ ডিজিজ রেজিস্ট্যান্টের ক্ষেত্রে কন্ট্রিবিউট করে। Ensuring the conservation of wild species to provide opportunities to further develop and expand the livestock development. It is essential to enable farmers to adapt in changing environment conditions and consumers' demand. Conservation of animal genetic diversity is a global issue, as all countries benefit from the use and development of domestic animals. Diversified product and income opportunities, এগুলো আগে একটু বলছি যে যত ডাইভার্সিফাইড প্রোডাক্ট থাকবে তোমার ইনকাম অপরচুনিটিস বেশি হবে। ইনক্রিজ প্রোডাক্টিভিটি, ফুড সিকিউরিটি বলতে বললাম যে কোনো কারণে যদি ডিজাস্টার হয়, কোনো একটা স্পিসিস বা কোনো একটা যদি ভ্যারাইটি যদি নষ্ট হয়ে যায়, অন্য ভ্যারাইটি দিয়ে সেটাকে কমপ্লিমেন্ট করা যায়, সেই জন্য এটা ফুড সিকিউরিটি অ্যান্ড ইকোনমিক রিটার্ন। রিডিউস ডিপেন্ডেন্সি অন এক্সটার্নাল ইনপুট, তোমার যত ডাইভার্সিফাইড প্রোডাক্ট থাকবে তুমি বিদেশের উপর তোমার তত নির্ভরশীলতা কমবে। ইমপ্রুভ হিউম্যান নিউট্রিশন, স্বাভাবিক যে যত ধরনের ডাইভার্সিফাইড প্রোডাক্ট খাবে তখন তোমাদের তত ইমিউনিটি গ্রো করবে। এই করোনা বলো যাই বলো তোমাদের ইমিউনিটির জন্য তোমরা সেখান থেকে বা আমরা সেখান থেকে রেহাই পেতে পারি। হেল্প টু ম্যাক্সিমাইজ ইফেক্টিভ ইউজ অফ রিসোর্সেস অ্যান্ড the environment. Conserve ecosystem structure, reduce the pressure of agriculture on the environment. এগুলো হচ্ছে তোমাদের নিজ পরীক্ষাতে আসলে তোমাদের পয়েন্ট লিখতে পারো। এখন করোনার কথা আসলে তোমাদের আমাদের স্টুডেন্টদের মাঝে মানে কি আলহামদুলিল্লাহ কারো তো কোনো বা ফ্যামিলিতে কারো কোনো করোনার সমস্যা হয় নাই তো নাকি? হয়েছে স্যার। কার হয়েছে? স্যার আমাদের স্যার বি সেকশনে একজনের ফুল ফ্যামিলি আক্রান্ত ছিল স্যার। আচ্ছা, বি সেকশনে ওর নাম কি? বি সেকশন ওর নামটা কি? স্যার বলো। স্যার আমি ছিলাম এ মন্তসী কি? স্যার মন্তিকুল তয়রা। স্যার মন্তিকুল তয়রা। তোমার বাড়ি কোথায়? স্যার বগুড়াতে। বগুড়াতে। তোমার হয়েছিল? জি স্যার, আমার পুরো ফ্যামিলি সবারই হয়েছে। আলহামদুলিল্লাহ, কেউ তো কোনো সমস্যা হয় না, সবাই তো সুস্থ হয়ে গেছে নাকি? জি স্যার, আলহামদুলিল্লাহ এখন সবাই ভালো আছে। তোমাকে দেখে তো অনেক ভয় পাইছে নিশ্চয়ই। তুমি খাওয়া দাওয়া ঠিক মতো করছো? কি কি খাইছো বলো করোনার সময়? স্যার খাওয়া দাওয়া বলতে স্যার আমার ফ্যামিলিতে আব্বু আম্মু দুইজনই হসপিটালাইজ ছিল, আমার ওখানেই থাকতে হয়েছে। আমার হসপিটালাইজ হইতে হয় নাই স্যার, নরমাল আচ্ছা। খাওয়া দাওয়া। হাঁচি কাশি জ্বর এগুলো ছিল না? স্যার আমার তেমন কোনো কিছু হয় নাই, তবে হচ্ছে আব্বু আম্মুর অক্সিজেন লেভেলটা অনেক কমে গেছিল। আচ্ছা, যাক এখনো কিন্তু কেয়ার নিতে হবে, ভালো হয়ে গেলেও পোস্ট করোনার ইফেক্টটা কিন্তু থাকে, কাজেই ওইভাবে কিন্তু ওই যে নিউট্রিশন ফুড ডাক্তারের পরামর্শ অনুযায়ী চলতে হবে, বুঝতে পারছো? জি স্যার। বি সেকশনে কার হয়েছিল?
স্যার আমি বি ও সেকশনে তুমি ছিলাম। তোমারটা আচ্ছা যাক। স্যার আচ্ছা আলহামদুলিল্লাহ যে তোমরা সুস্থ হয়েছো। আর কারো বোধহয় কোনো আর কারো সমস্যা বোধহয় হয় নাই, তাই না? স্যার আমি পুরো ফ্যামিলি স্যার করোনা এখন স্যার পজিটিভ। কে তোমার নাম কি? স্যার তানবীর। হ্যাঁ তানবীর স্যার তানবীর। ও তানভীর, তোমার বাড়ি কোথায়? স্যার কক্সবাজার। কক্সবাজার। ও কক্সবাজার তো রেড জোন, কক্সবাজার শোষণ পর্যটক যায় আর ওগুলো রোধ করা। কক্সবাজার তোমাদের বাড়ি সবাই হয়েছিল না বাসায়? সবারই হয়েছিল? স্যার আব্বু তো মারা গেল 21 তারিখ। স্যার এখন আমরা আর কি স্যার করোনা পজিটিভ। তো তোমার আব্বু মারা গেছে কয়দিন হলো? 21 তারিখ মারা গেছে 21 তারিখ। স্যার। কত এই করোনার জন্য না? স্যার করোনা নেগেটিভ আরো আসলে আছে স্যার আমার। আব্বু কিন্তু করোনা। আচ্ছা শোনো, এগুলো হচ্ছে করোনা অনেক সময় নেগেটিভ আসলেও, করোনার ইফেক্টের জন্য যে সেকেন্ডারি ইফেক্ট থেকে মারা যায় মানুষ, বুঝতে পারছো? হ্যাঁ যাই হোক, এটা আমরা সবাই দোয়া করি। আমার ভাইও কিন্তু আমি হারাইছি, তোমরা হয়তো জানো কিনা। হ্যাঁ হ্যাঁ আমার ভাইকে, বড় ভাই মানে মেজো ভাই, 2 নম্বর ভাইকে হারাইছি। যে উনার করোনা টেস্ট করানো হয়েছিল, 2বারই নেগেটিভ আসছে, কিন্তু উনার ওই যখন নেগেটিভ আসছে তার আগেই করোনা হয়তো তার ক্ষতি করে গেছে, যার জন্য তার ফুসফুসটা অকার্যকর হয়ে গেছিল। হাসপাতালে ভর্তি করানো হয়েছিল, অক্সিজেন লেভেল কমে যাচ্ছিল, কিন্তু তার পরবর্তীতে আর ফিরে আসে না আর কি। তো যাই হোক, এগুলো আমরা এখনো কিন্তু সাবধান থাকবো, এখনো কিন্তু করোনার সেকেন্ড ওয়েভ চলতেছে। আমরা কিন্তু একটু রিল্যাক্সড, হ্যাঁ এত রিল্যাক্সড হলে কিন্তু হবে না। স্যার আমাদের আরো অনেকে স্যার আক্রান্ত হয়েছে স্যার। অনেকে আক্রান্ত হয়েছে এবং অনেকে এটা হচ্ছে কি, কেউ কেউ আইডেন্টিফাইড হয়, কেউ কেউ হয় না, কেউ কেউ টেস্ট করে, কেউ কেউ করে না, নেগলিজেন্সি আছে, সবকিছু মিলে কিন্তু আমার মনে হয় যে অনেকেই আক্রান্ত আছে, অনেকে নিজস্ব ইমিউনিটি দিয়ে সেটা ভালো হয়েও যাচ্ছে। কিন্তু আমার মনে হয় যারা সাবধান থাকতে হবে। হ্যাঁ যাই হোক, আমরা আরেকটু বিষয় আলোচনা করবো আজকে, প্রথম ক্লাস, যে টার্মস ইউজড রিলেটেড টু রিস্ক স্ট্যাটাস। এই যে বায়োডাইভার্সিটি বলতেছি, বায়োডাইভার্সিটি ভালো যদি বেশি থাকে ভালো, সেটা বললাম, কিন্তু কমে যাচ্ছে, কোনো কোনো ক্ষেত্রে কমতেছে, কেন কমতেছে, কিভাবে কমতেছে, এগুলা বলবো। আর কমার মধ্যে আমরা কোন পর্যায়ে গেলে কি কি বা নামেই তাদেরকে ক্যাটাগরাইজ করবো, হ্যাঁ সেটার জন্য কিছু কিছু টার্ম আছে, সেই টার্মগুলো কিন্তু পরীক্ষাতে আসবে, ভাইভাতে ধরবে, তোমাদের জানতে হবে, জানা থাকতেই হবে। যেমন টার্ম ইউজ রিলেটেড টু রিস্ক স্ট্যাটাস, যেমন একটা হচ্ছে ব্রিড নট অ্যাট রিস্ক। দ্যাট মিন কোনো একটা স্পিসিস বা কোনো একটা ভ্যারাইটি বা কোনো একটা ব্রিড, কোনো একটা এলাকাতে বা কোনো একটা জায়গাতে যদি একটা পপুলেশনে যদি তোমার মেল এবং ফিমেল কমপক্ষে 1000 এবং মেল কমপক্ষে 20টা থাকে, রেশিওটা কি? তাহলে মেল থাকতে হবে 20টা আর ফিমেল থাকতে হবে 1000, তাহলে বলবো যে সেই পপুলেশনটা রিস্কে নাই, অর্থাৎ রিস্কে এখনো ঢুকে নাই, রিস্কের বাইরে আছে। অথবা যে মেল ফিমেল বাদ দিয়ে পপুলেশন সাইজ, টোটাল পপুলেশন সাইজ 1000 আছে, কিন্তু দেখা যাচ্ছে যে এটা ওভারঅল পপুলেশন সাইজ ইজ ইনক্রিজিং ডে বাই ডে, অথবা মান্থ বাই মান্থ বা ইয়ার ইনক্রিজ করতেছে পপুলেশন সাইজটা, তাহলে আমরা সেটাকে কি বলবো? ব্রিড নট অ্যাট রিস্ক। তাহলে আরমান বলো, আরমান, হ্যাঁ আরমান বলো যে, আরমান হ্যাঁ বলো যে তোমার একটা পপুলেশনে ফিমেল আছে 3000, মেল আছে 17টা, তাহলে এটা রিস্কে আছে না নাই? রিস্কে আছে স্যার। রিস্কে আছে, কারণ হচ্ছে যে ক্রাইটেরিয়া একটা ফুলফিল করে নাই, তাই না? 1000-এ যদি 20টা থাকা লাগে তাহলে তো 3000-এ সেই হিসাবে 60টা থাকা উচিত ছিল। না 3000 না, যে আমি বলছি যে রেঞ্জটা হচ্ছে কমপক্ষে 20টা থাকতে হবে, কমপক্ষে, তাহলে রিস্কে নাই। 3000 4000 থাকো, আমার যদি 20টাও থাকে, কমপক্ষে 20টা। কমপক্ষে 20টা, দুইটা ক্রাইটেরিয়া আচ্ছা। ফুলফিল করতে হবে। ফিমেল 1000 এর নিচে হলে হবে না, মেল 20টার নিচে হলে হবে। তার মানে বিষয়টা হচ্ছে স্যার, বলো। ও তার মানে 1000-এর জন্য 20টা না, মানে না 20টা না যে কোনো পরিস্থিতিতে 20টা থাকা লাগবে। হ্যাঁ, থাকা লাগবে, এটা আলাদা আলাদা। হ্যাঁ, যে 20টা মেল থাকা লাগবে, অথবা এবং কমপক্ষে
1000 ফিমেল থাকতে হবে। এইটুকু থাকলেই তাহলে আমরা বলবো যে না, পপুলেশনটা এখনো রিস্কে যায় নাই। অথবা কোনো মেল ফিমেল জানা নাই, 1000 এনিমেল আছে এবং সেটা ডে বাই ডে ইনক্রিজিং করতেছে, ডিক্রিজিং না, তাহলে সেটা রিস্ক। এটা একটা জানা। আচ্ছা, এন্ডেঞ্জার্ড ব্রিড অর স্পিসিস, এটা কিন্তু ইম্পর্টেন্ট। এন্ডেঞ্জার্ড নিয়ে কথা হয় সবসময়। এন্ডেঞ্জার্ড নিয়ে তোমাদের বিভিন্ন সময় তোমাদেরকে মানে ব্যাখ্যা করতে হয় কেন এন্ডেঞ্জার্ড ইত্যাদি, বাংলাদেশে কি কি এন্ডেঞ্জার্ড স্পিসিস আছে এগুলো তোমাকে কথা বলতে হয়। তাহলে এ ব্রিড হোয়ার দ্য টোটাল নাম্বার অফ ব্রিডিং ফিমেলস নট অনলি ফিমেল, যারা ব্রিড করতে পারে, বুঝতে পারছো, ম্যাটিং করতে পারে, মাত্র ম্যাচিউর। হ্যাঁ, এ ব্রিড হোয়ার টোটাল নাম্বার অফ ব্রিডিং ফিমেলস ইজ বিটুইন 100 থেকে 1000, 100 to 1000, or the total number of breeding males is between 5 and 20. অর্থাৎ যদি রয়্যাল বেঙ্গল টাইগার বা যদি যে কোনো একটা স্পিসিস যদি 5টা থেকে 20টার মধ্যে মেল থাকে আর যদি 100 থেকে 1000 মতো ফিমেল থাকে, তাহলে সেই ব্রিডটা বা সেই স্পিসিসটা বা সেই ভ্যারাইটিটা আছে, কিন্তু সেটা এন্ডেঞ্জার্ড অবস্থা আছে। বুঝতে পারছো? এন্ডেঞ্জার্ড অবস্থা আছে। তাহলে কি বললাম, আগেরটা ছিল রেঞ্জ ছিল 20 আর 1000, আর এটা হচ্ছে 20 এর থেকে কম, 1000 এর চেয়ে কম, এবং ফিমেলটা হচ্ছে 100 থেকে বেশি 1000 এর মধ্যে, সেটা হলো এন্ডেঞ্জার্ড। And endangered species is a population of organisms which is at risk of becoming extinction. এটা কিন্তু হারাই যাওয়ার জন্য একটা রিস্কের মধ্যে আছে, বিকজ ইট ইজ আইদার ফিউ ইন নাম্বার অর থ্রেটেন্ড বাই চেঞ্জিং এনভায়রনমেন্ট। এনভায়রনমেন্টের কারণ হতে পারে, অথবা নাম্বার কমে যাচ্ছে, এই জন্য কিন্তু এটা খুবই রিস্কি আছে, যার জন্য সেটাকে আমরা বলি এন্ডেঞ্জার্ড স্পিসিস। অলসো it could mean that due to deforestation, বন উজাড় করে দিচ্ছি, there may be a lack of food or water. The International Union of Conservation of Nature, IUCN, এই টার্মটা মনে রাখবা। আমরা যদি বলি যে IUCN মানে কি, এটা সদর দপ্তর হচ্ছে সুইজারল্যান্ডে, যেটাতে মিল করে ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর কনজারভেশন অফ নেচার, নেচারের কনজারভেশনের জন্য তারা কাজ করছে, has calculated the percentage of endangered species as 40% of all organisms based on the sample of species that have been evaluated through 2010 সালে যে তারা একটা ডাটা ফোকাস করছে, সেখানে দেখা গেছে যে পৃথিবীর যত অর্গানিজম আছে তার 40% কিন্তু এন্ডেঞ্জার্ড স্পিসিস এর মধ্যে চলে গেছে। চিন্তা করছো, খুব অ্যালার্মিং। Endangered breed or species faces a very high risk of extinction. Extinction মানে কি? বিলুপ্ত হয়ে যাওয়া। বিলুপ্ত হয়ে যাওয়া ইন নিয়ার ফিউচার, ওদের ভবিষ্যতে কিন্তু এরা এক্সটিংশন হয়ে যাবে যদি না প্রপার মেজার নেওয়া হয় কনজারভেশনের অ্যাসপেক্টে, কনজারভেশনের উদ্দেশ্যে। এক্সাম্পল হচ্ছে ইথিওপিয়ান ওল্ড টাইগার, ইন্ডিয়ান রাইনোসর এটসেট্রা। বুঝতে পারছো? আচ্ছা, এন্ডেঞ্জার্ড স্পিসিসের পরে আসছে ক্রিটিক্যাল ব্রিড। Critical breed, a breed where the total number of breeding females is less than 100. তাহলে ফিমেল কয়টা হবে? ফিমেল কয়টা হবে? less than 100. হ্যাঁ, 100 এর চেয়ে কম হবে, এবং টোটাল নাম্বার অফ ব্রিডিং মেল ইজ লেস দেন 5, 5 এর কম হবে। আচ্ছা, তাহলে এন্ডেঞ্জার্ড স্পিসিসটা বেশি রিস্কে আছে নাকি ক্রিটিক্যাল ব্রিডটা বেশি রিস্কে আছে? ক্রিটিক্যাল ব্রিড। হ্যাঁ, ক্রিটিক্যাল ব্রিড খুবই খারাপ অবস্থা আছে। faces an extremely high risk of extinction, খুবই রিস্কের মধ্যে আছে in the immediate future. এটা ওটা হচ্ছে নিয়ার ফিউচার, এটা হচ্ছে ইমিডিয়েট ফিউচার। এক্সাম্পল হচ্ছে মাউন্টেন গরিলা, এরা কিন্তু খুব খারাপ অবস্থা আছে। তাহলে এদেরকে কি খারাপ অবস্থা আছে আমরা জানলাম, চুপ করে বসে থাকলাম, তাহলে হবে? কি করতে হবে? জানলাম, যদি সুযোগ থাকে তাহলে রিসার্চের মাধ্যমে হোক, যে কোনো ভাবে হোক, এদের কনজারভেশনের দিকে জোর দিতে হবে যাতে হারায় না যায়। এক্সটিংক্ট ব্রিড, এক্সটিংক্ট ব্রিড সম্বন্ধে আমরা জানি যে এটা একদম হারায় গেছে, এখন আর যত শত চেষ্টা করলো সেই ব্রিডটা কিন্তু বা সেই স্পিসিসটা কিন্তু আর আসবে না। যেমন এ ব্রিড হোয়ার ইট ইজ নো লঙ্গার পসিবল টু রিক্রিয়েট, পুনরায় তৈরি করা দ্য ব্রিড পপুলেশন,
Extinction is absolute when there is no breeding male, কোনো breeding male নাই, অথবা semen নাই, breeding female নাই, অথবা oocytes নাই, nor embryo remaining. কিছুই নাই, সব শেষ। In biology and ecology, extinction is the end of an organism or group of taxa. Taxa মানে group of organism. একদম শেষ অর্গানিজমটা যখন চলে গেছে সেখান থেকে হলো এক্সটিংশন হয়ে গেছে। The moment of extinction is generally considered to be the death of the last individual of that species, although the capacity of breeding and recover may have been lost before this point, যেমন জাভান টাইগার, ডোডো, মেসেঞ্জার পিজিয়ন ইত্যাদি। অর্থাৎ যেটা নাই সেটা হচ্ছে এক্সটিংশন। ডাইনোসরের কথা মনে আছে না? হ্যাঁ, ডাইনোসর দেখছো না? জি স্যার। নাতাশা দেখছো না? নাতাশা জি ডাইনোসর স্যার। হ্যাঁ, কত বড়? তোমার চেয়ে বড় না? হ্যাঁ, ডাইনোসর দেখছো তোমরা? ডায়নোসর না স্যার। কতগুলো প্রজাতি ছিল, তার মধ্যে তো কিছু নাতাশার সমানও ছিল। হ্যাঁ, কিছু নাতাশা, যেগুলো তো বেবি ছিল সেগুলো নাতাশা সমান ছিল, ঠিকই আছে। হ্যাঁ, কিন্তু ডাইনোসর আমরা দেখি নাই, কিন্তু ডাইনোসরের কঙ্কাল মিউজিয়ামে বা তোমার মুভিতে দেখছি। হ্যাঁ, এটা কাটা শব্দ করে কি করে নাও, সুইচ অফ করো, মিউট করো। যদি আচ্ছা, তারপর critical maintained breed, where critical breed are being maintained by an active public conservation program or within a commercial or research purpose. অর্থাৎ critical maintained breed, এটা আর critical breed এর মধ্যে কি পার্থক্য বলো তো? জ্যোতি? স্যার, হ্যাঁ, critical breed আর একটা হচ্ছে critical maintained breed, এই দুটো টার্ম বললাম, দুটোর মধ্যে পার্থক্য কি? সে ক্রিটিক্যাল তো ওই যে ফিমেল যদি 100 এর কম থাকে তাহলে, হ্যাঁ, আর ক্রিটিক্যাল মেইনটেইন ব্রিড পাবলিক কনভারসেশনে আছে কিন্তু বাস্তবে না, এরকম কিছু মনে হয়। না 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 না, ক্রিটিক্যাল মেইনটেইন ব্রিড হচ্ছে, ক্রিটিক্যাল ব্রিডটা তো আমরা বললাম, তাই না? ওটা বুঝছি না সবাই? জি স্যার, বুঝছি। হ্যাঁ, এটা যে কোনো জায়গায় আছে, নেচারে আছে, বনে আছে, বা পপুলেশন আছে, ইত্যাদি আছে। কিন্তু এই ক্রিটিক্যাল ব্রিডটাই যখন মেইনটেইন করবা, তুমি একটা চিড়িয়াখানায় আবদ্ধ করে, বা তুমি তাকে মেইনটেইন করবা, কনজারভেশন করবা, রিসার্চ করবা, গবেষণা করবা, অথবা কমার্শিয়াল, মনে করো 5টা হরিণ তুমি খাঁচাতে রেখে তুমি কমার্শিয়াল ইউজ করতেছো, টিকেটের বিনিময়ে দেখাচ্ছ, হ্যাঁ, সেটা হলো মেইনটেইন করতেছি আমি। where critical breeds, যেটা আগে কথা, where critical breeds are being মেইনটেইন করা হইতেছে বাই অ্যান অ্যাক্টিভ পাবলিক কনজারভেশন, মানুষ ইচ্ছা করে সেটা উন্নয়নের জন্য হোক কনজার্ভ করতেছে, অথবা কমার্শিয়াল অথবা রিসার্চ পারপাসে ইউজ করতেছে, তখন সেটা হবে ক্রিটিক্যাল মেইনটেইন ব্রিড। একইভাবে এন্ডেঞ্জার্ড মেইনটেইন ব্রিড, যখন এন্ডেঞ্জার্ড ব্রিডটা আছে সেটাকে মানুষ সেটার উন্নয়নের জন্য কনজার্ভ করতেছে, অথবা কমার্শিয়াল ইউজ করতেছে, অথবা চিড়িয়াখানা রাখছে, অথবা রিসার্চ করতেছে, সেটা হবে মেইনটেইন, অর্থাৎ এন্ডেঞ্জার্ড মেইনটেইন ব্রিড। তারপর এক্সটিংক্ট ইন দ্য ওয়াইল্ড, এক্সটিংক্ট ইন দ্য ওয়াইল্ড তার মানে কি? এক্সটিংক্ট ইন দ্য ওয়াইল্ড অর্থাৎ ওয়াইল্ডে এক্সটিংক্ট হয়েছে, ওয়াইল্ডে নাই, But কিন্তু গৃহপালিত নেচার আছে, হিসেবে বা ইয়েতে আছে। হ্যাঁ, বা চিড়িয়াখানায় থাকতে পারে। চিড়িয়াখানা থাকতে পারে, নিজের বাড়িতে থাকতে পারে, ইত্যাদি। ক্যাপটিভ ইন্ডিভিজুয়াল সার্ভাইভ, অর্থাৎ সার্ভাইভ করতেছে, বাট দেয়ার ইজ নো ফ্রি লিভিং, তারা ফ্রি লিভিং বনে বাজারে ঘুরে আসার সুযোগ নাই, ইন ন্যাচারাল পপুলেশন, একজন ড্রমিডারি। আচ্ছা, তারপর নিয়ার থ্রেটেন্ড, মেবি কনসিডার্ড অ্যাজ থ্রেটেন্ড ইন নিয়ার ফিউচার, খুব তাড়াতাড়ি শেষ হয়ে যেতে পারে, মেবি। এক্সাম্পল ব্লু বিল ডাক, আমরা ব্লু বিল ডাক কি দেখেছি? কে দেখছি? আমাদের দেশে আসলো, আছে এখনো। হ্যাঁ, নাক মানে নাকের উপরে যে বিলটা থাকে, বিল বলে, সেটা ব্লু, নীল রঙের থাকে। হ্যাঁ, তারপর হচ্ছে লিস্ট কনসার্ন, নো ইমিডিয়েট থ্রেট, কোনো ইমিডিয়েট থ্রেট নাই টু সার্ভাইভাল অফ দ্য স্পিসিস, স্পিসিসটার কোনো থ্রেট নাই কিন্তু কম। এক্সাম্পলস উড পিজিয়ন, হাউস মাউস, এটসেট্রা। এইটুকুই থাক, সরি, আজকে এই পর্যন্ত থাকবে। এবং এই টার্মগুলো আমি চাই যে শুধুই অনলাইনে ক্লাস না, এই যে যেটুকু 2 পৃষ্ঠা দেখলাম, এই 2 পৃষ্ঠা সুন্দর করে পড়ে ফেললাম। আমি আগামী ক্লাসে এর থেকে ধরে ধরে পড়ে আমি আগামী নেক্সট ক্লাসে একটা পড়াবো। ঠিক আছে সবাইকে? স্যার আমাদের স্যার এই শীট কি দিবেন স্যার?
শীত তো দিয়ে দিলাম, এখন তো তোমরা সবাই ছবি তুলছো, আমি দেখছি তো। স্ক্রিন শেয়ার তোমরা যে তোমাদের যে ডিভাইস আছে তোমরা সবাই তুলে রাখছো? না স্যার, স্যার ইটা দিয়ে দিলে স্যার চলবে। স্ক্রিনশট নিলে অনেক সময় বোঝা যায় না স্যার, হচ্ছে জুম করলে লেখাটা বোঝা ফেটে যায় না। যায় স্যার, লেখাটা ফেটে যায়। আর যে স্যার, ঝাপসা আসে। আচ্ছা, এখন যেটুকু আছে তোমার নোট করে ফেলো, লিখে ফেলো, আমি স্ক্রিন শেয়ারে রাখছি। একটু লিখলে হবে কি তোমাদের জন্য পড়া হয়ে যাবে। লিখে ফেলো, আমি এখানে স্ক্রিন শেয়ার দিয়ে আমি লিখে যাচ্ছি, তোমরা লিখতে থাকো, ঠিক আছে? এখান থেকে লেখো বায়োডাইভার্সিটি। স্যার অনেক সময় লাগবে। হ্যাঁ, অনেক সময় লাগবে, বাসায় বসে রয়েছেন, এখন তো ক্লাসে আসছে, বই টেবিলে বসে থাকতে হয় না। এখন শুধু কেউ কেউ বিছানায় বসে আছেন, কেউ কেউ ল্যাপের নিচে শুয়ে শুয়ে ক্লাস করতেছেন, আমি জানি তো। হ্যাঁ, স্যার সেজন্য 12টায় তো ক্লাস আছে আরেকটা। কটার সময়? আরো 20 মিনিট আছে, 20 মিনিট লিখলেই শেষ হয়ে যাবে। হ্যাঁ, 20 মিনিট লিখলেই শেষ হয়ে যাবে। হ্যাঁ, লেখা স্টার্ট করো, যে লিখবা তারটা হবে। আমি আস্তে আস্তে নিচের দিকে যাচ্ছি। হ্যাঁ, কে কে লিখতেছো? রোল নাম্বার 59, কি নাম তোমার? যে জি স্যার, লিখতেছি। হ্যাঁ, কি নাম তোমার? স্যার নাতাশা। নাতাশা 59। তাহলে তুমি কি লেখছো? তোমার নাম কি লেখছো? জুমের আইডিতে কি? স্যার আমার 159। 159, শুধু 059 কে? 059। জি স্যার। হ্যাঁ, কি নাম তোমার? স্যার অনিমা। অনিমা। আচ্ছা, অনিমা লিখতেছো না? স্যার আমি মাত্র ডিসকানেক্ট হয়ে গিয়েছিলাম, তো আবার ঢুকলাম। হ্যাঁ, ঢুকে তাড়াতাড়ি লেখো যে বায়োডাইভার্সিটি আচ্ছা লেখো, লিখে শেষ করো, 20 মিনিট লেখো, তাড়াতাড়ি লেখো। আচ্ছা আচ্ছা, ঠিক আছে স্যার, জি লিখছি। জি। হ্যাঁ, খুশি তো? ছয়জনই পাইছে। আরেকজন ইয়ে স্মিতা সরকার। স্মিতা সরকার ছিল, আসছে তো। ইন্দিরা মেডিকেল বসো, বসো, বসো। এই তো স্মিতা সরকার। হ্যাঁ, সুফল স্যার।
হ্যাঁ আমি তো ক্লাসে নিচ্ছি, বলো। হ্যাঁ 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 আচ্ছা, আমার ডিপার্টমেন্টে পাঠাবেন। হ্যাঁ হ্যাঁ 3 তলা পাঠাবেন, আমি করে দিচ্ছি। হ্যাঁ, 3 তলা। হুম, হুম। কি বাসার সবাই খুশি তো? এটা দিয়ে শুনে কাজে লাগবে, তাই না? হ্যাঁ দেরি হয় তাহলে তো আমি করে ফেলবো, টাকা পাইলে। তোমাদের ক্লাস অনলাইন হচ্ছে না? আমারটা করে নেবো, অসুবিধা নেই। পরীক্ষা ডেট দিচ্ছে না? কয়টা ক্লাস হচ্ছে? 2 হাজার দুটো সাবজেক্টে দুটো দুটো করে 10 মিনিট। আমার কাছে কিছু আমার কি সাবজেক্ট সবচেয়ে কত বয়স ছিলেন? সবচেয়ে কম কত নাম্বার? জমা দিতে হবে, কি দেয়া দিতে হবে একবার ঠিক আছে, ঠিক আছে, পোস্ট করতে না খালি তুমি সবাইকে একসাথে পাঠানো দিতে পারবে, একসাথে সবাই একসাথে খাবে, এখানে দেওয়া যাবে না? তো ঠিক আছে, তুমি পাঠাই দাও। খুশনিটা মোবাইল নাম্বার ভুল আসছে, এখন ঠিক করে দিচ্ছি, একটা দিকে ভুল আসছে। এটা ওই প্রস্তুতির পাশে যোগাযোগ করতে হবে। দেখো তো নাম্বার পাওয়া যায় কিনা, জিজ্ঞাসা করে যে এখানে কি পেজ দিতে হবে। এখন ঠিক করে দাও, তারপর তুমি দেখো। আরেকটা বলে যে তুমি যদি লেখা আছে যে পত্র ভিটামিন থেকে নিয়ে এখানে একটা কাগজে টেক্সট যোগ করে যে আমার নিয়ম ভুল আসছে, সেটা নিয়ম নাম্বার এটা হ্যাঁ ওটা মতো দিয়ে দেবো। ঠিক আছে, তো তুমি তো আগে এটা পড়তা না।
একদিন বছর ঘুরতে গেছে না করোনার জন্য শুরু করছে না, আগে তো ভূতে করতো না, বুঝতে পারতাম তো আমি তো ভূতে মধ্যে ছিল বলে না না। হ্যাঁ না ভূতে সবাই দেখছি তো, সবসময় তো বোঝা করে আসছে সবসময় ভূতে করে আসতে পারে। ঠিক আছে। হ্যাঁ তোমার তো ওদের 1 বছর আগেরটা, এক সেমিস্টার শেষ হচ্ছে না, এক সেমিস্টার করে খেতে দিচ্ছে। হ্যাঁ আর একটু ওদের ক্লাস হয় না, সমস্যা নেই। আমাদেরও এরকম ক্লাস অন্য কোনো স্যার ক্লাস নেই। আচ্ছা আর আমার ক্লাস হয়নি। হ্যাঁ আমি নিবো, আমি দেখি এই সপ্তাহটা। হ্যাঁ আসো। হ্যাঁ ঠিক আছে। আছি ভালো, তোমার কি অবস্থা বলো? আচ্ছা আচ্ছা আর তোদের সবাই হাসতেছে খালি যে কি জানিস করেছি। আমাদের যে ক্লাস বাকি ছিল স্যার ক্লাসটা হ্যালো জি হ্যালো আসসালাম। হ্যাঁ জি জি ভালো বলেন। হুম, হুম। একটু শুনছিলাম কিন্তু আমি ফাইনাল যাইনি, আমি তো একটু ফোন করে আপনার জানাই। হ্যাঁ 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 আচ্ছা প্রতিমন্ত্রীর সাথে ডিসি স্যারের সাক্ষাৎকার স্থান হলো ইয়েতে সার্কিট হাউস দেখাচ্ছি। আচ্ছা আমি একটু কনফার্ম, আমি যে প্রতিমন্ত্রীর সাথে আগে কথা বলি, উনি কি আর একটু কনফার্ম করছেন আগে শুনে নিই। জি আচ্ছা আচ্ছা ঠিক আছে আমি কথা বলতেছি। বসো। তাহলে ক্লাস নিব নিব। হ্যাঁ সমস্যা হচ্ছে আমাদের কম্পিউটার সাবজেক্ট আমরা অনলাইনে কিভাবে নিব কেন, আমি তো ওই জন্য তো নিতে পারতেছি না। স্যার এটা তো আমরা বুঝবো না মনে হয় প্র্যাকটিক্যাল তো, সেটাই তো স্যার প্র্যাকটিক্যালটা হবে না। আমরা চলে আসি আমাদের ক্লাস টাইম থাকবে তারপর আমরা পরীক্ষাটা দিয়ে দিতে হবে ছাত্র দিকে তাবু নিয়ে এসে ওই যে মাঠে তাবুটা তাহলে আমাদের ভালোই আছে এখানে থাকার তাবুটা তোমার থাকা আছে তো তাবু ধরুন তো না থাকে। মানে স্যার ওরা আমাদের সাথে ক্লাস করবে না তোমাদের সাথে করবে আমরা স্যার 7 জন আমরা দেখি যদি 7 দিন ক্লাস নেই তাহলে স্যার আমাদের মোটামুটি মনে হয় লেখা শেষ স্যার। আচ্ছা স্যার আমাদের লেখা জি স্যার শেষ হলো কেমন, এই জিনিস একটু দেখাই নাই। না স্যার উপরের টুক শেষ আর কি হ্যাঁ যতটুকু ছিল তারা তোমাকে দেখাচ্ছি। স্যার লাস্ট কয়েকটা ইম্পর্টেন্স ছিল। হ্যাঁ আমি দেখা হ্যাঁ হ্যাঁ একটু ওয়েট করেন। হ্যাঁ ওয়েট করেন হ্যাঁ স্যার আরো উপরে হ্যাঁ আমি কথা বলতেছি একটু পরে, হ্যাঁ আমরা থাকেন। স্যার এই পেজটা না এটা দেখো স্যার এইটুকু এই পর্যন্ত ছিল তার নিচের পয়েন্ট থেকে শুরু স্যার হবে আর একটু নিচে আর বেশি একটু উপরে স্যার দাঁড়াও 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 মাউস নাই তো ওই যে দিয়ে এইটুকু বোধ হয়। হ্যাঁ স্যার হয়েছে আর কিছু করতে হবে না ব্যাস 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 হ্যাঁ আচ্ছা ঠিক আছে তাহলে আমি একটু দেখি, কারণ শুধু ক্লাস নিতে গেলে 6-7 জনের ক্লাস নেওয়া যাবে, কিন্তু এটা আবার একটু যার স্যার হেড স্যার বললো ওইগুলো নিয়ে স্যার যে সেদিন সামনে পরীক্ষা নিতে পারছে তাহলে তো একটু সমস্যা হবে দেখা যাবে। আরে তাহলে আমি কিন্তু ক্লাস নেওয়া আমার পরীক্ষার আগেও আইসে স্যার ক্লাসটা করতে পারি কম্পিউটার সাবজেক্টটা স্যার ক্লাস নিতে করলে আমাদের জন্য ভালো আছে
আচ্ছা তাহলে কালকে বাবু প্রোগ্রাম কি আগামীকাল? আচ্ছা উনি কি যে ডিসি স্যারের সাথে সাক্ষাৎকার আছে তো এগুলো কি হবে নাকি? আচ্ছা তুমি একটু তার আমাকে এই আগামীকালে প্রোগ্রাম দিয়ে দাও তো। আচ্ছা থ্যাংক ইউ। আচ্ছা তাহলে তুমি আসো, আমি যে এই ক্লাস আমি নিবো, আমি একটু free হই। খুব বেশি চাপে আছি। রাখি স্যার, আসসালামু আলাইকুম। টাকা কিছু পাইছো? হ্যাঁ কত করে দিয়েছি? লেখো তো তা দিই আমি। এইবার তোমার ইয়েতে কি বলে ইলেকশনের সঙ্গে খাওয়াইলো না 10,000 না, ওটা হলো তোমার লেখা ছাড়া। আমি 10, হাবু ভাই 10 আর বাকি 30,000। অনেকে এই যে করোনার জন্য ক্যাম্পাসে থাকে না, তো শহরে বেশি থাকে, তাদের থেকে আবার ফোন করে দোকানে টাকা নিতে চায়। আচ্ছা আমি খরচের খাতা লিখতেছি না। ওটা লিখে আছে। তোমার ওই যে তুমি খাওয়াইছিল না, হ্যাঁ ওটা লিখে আছে, আপনারটা আমারটা লিখে আছে। লেখা আছে। ওটা তুমি নিয়ে নাও, নিয়ে নিয়ে ওটা মানুষ করে দিবো। না ওটা পরে করবো না, তোলা শেষ হচ্ছে। ঠিক আর আছে। আমার ওই আর যদি আমার খরচ অনুযায়ী লিখবা যে তার জন্য একটা ইংরেজি 400 টাকা হলে তোমার ওই 450 টাকা মানে নাস্তা খরচ। না ওই তোমার মেম্বারশিপ করে এটা তো আমাদের হচ্ছে মাসুল স্যারের। মাসিক টাকা আমি দিয়ে দিচ্ছি। আচ্ছা তাহলে আপনি মনে লিখে রেখেছেন 450 স্যার। হ্যাঁ, 400 টাকা। লিখে দাও। আর যে 50 টাকা গঠনতন্ত্রের জন্য দিয়েছি। আপনার কাছে কি গঠনতন্ত্রের কপিটা আছে স্যার আপনার কাছে? না ইঞ্জিনিয়ারিং ফ্যাকাল্টি তো দেখলাম স্যার, স্যার তো গরম করলো স্যার। হ্যাঁ আমি আমাদের আমি ওটা করতে দিয়েছিলাম পরে আবার ওই হারুনা বলতেছে এগুলো করা ঠিক না, এটা তো আগের বার কখনো হয় নাই। কোনোদিন চোখে দেখিনি। পড়ে নাই স্যার সেটা। 7 তারিখ। চার দিন। জি। আচ্ছা হ্যাঁ বেশি খাই না। আচ্ছা রুম কি চালাতে দিবেন? আপনি কি কোথায় দেবেন, কেয়ার হয়ে যাবেন নাকি কোথায় দেবেন? তাহলে আপনি নিয়ে আসেন, আমি পশুপালনের এখান থেকে নিয়ে নিই আপনার থেকে। আমার ফ্যাকাল্টির সামনে এসে মিস করে দিন। হ্যাঁ ঠিক আছে। আসলে স্যার এই যে মিটিং এর রেজুলেশন ঠিক আছে, কিন্তু যে প্রফেসর হারুনা বলছে এটা
পুনরায় ইভালুয়েশন করার জন্য লেসনটা আমি বলি। তারপরে উপস্থিত কমিটির সবার মধ্যে কমিটির মধ্যে সবাই দাঁড়ান। আধার কার্ড নির্ধারিত সময়ের মধ্যে ইত্যাদি ইত্যাদি কেন্দ্র এবং অংশগ্রহণকারী দুটি দলের মধ্যে পরবর্তী প্রফেসর হারুনুর রশিদ পরিচালক টেন্ডার ইভালুয়েশন কমিটি মহোদয়কে দাপ্তরিক প্রাপ্তিযুক্ত ব্যয় প্রস্তুতকরণ কমিটি মহোদয়কে সংশ্লিষ্ট কমিটির মধ্যে সর্বনির্বাচিত তালিকাগুলো যাচাই বাছাই করার জন্য অনুজ্ঞাপন করেন। হ্যাঁ, ঠিক আছে, কিন্তু অনুজ্ঞাপন করেন, এই অনুজ্ঞাপনের চিঠিটা তো পেলাম না। হ্যাঁ শেষ মনে স্যার। হ্যাঁ, ওটা আগে দেয়, এটা অফিসের না হলে এটা দেওয়া যাবে না। হ্যাঁ, অনুজ্ঞাপন করে আমার সাথে কথা হয়েছে, আমি বললাম তুমি চিঠি দেওয়া আমরা তো মোটিভেট করতে পারবো না। ও বলছে ঠিক আছে, একটা চিঠি দিয়ে দেবো। ওই চিঠিটা একটা দেন, তাহলে শোনা বুঝছেন না? আচ্ছা, ওটা হ্যাঁ, ওটা নিয়ে আসেন, ওটা সব একসাথে দিয়ে দেবো। হ্যাঁ, হ্যাঁ, সবার লেখা হয়েছে রে, আমার তো শেষ। হ্যাঁ, লেখা শেষ, লেখা শেষ। আমি তো শেষ করে অনেকক্ষণ ধরে বসে আছি। তো স্যাররে বলতে পারো না? স্যার লেখা শেষ। মেহেদি স্যাররে ভালো করে বল। স্যার লেখা শেষ। আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ, লেখা শেষ, ঠিক আছে। তাহলে আজকে এই পর্যন্ত। হ্যাঁ, সবাই পরবর্তী ক্লাসে যাও। হ্যাঁ, থ্যাংক ইউ। জি স্যার, জি থ্যাংক ইউ স্যার। স্যার আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। ভালো থাকবেন। দোয়া করো। হ্যাঁ, ঠিক আছে। স্যার আপনাকে অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম।